আয়নিত হয় এবং সেটা খুবই সামান্য এবং আয়নিত হয়ে সমান সংখ্যক হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন তৈরি করে এবং সেই সমীকরণ থেকে আমরা ভরক্রিয়া সূত্রের সাহায্যে আমরা পানির সম্ভাব্য কনস্ট্যান্ট নির্ণয় সমীকরণটা আমরা দেখেছিলাম যে এরকম হয়। সেটা একটি নির্দিষ্ট তার একটা মানও তারা নির্ণয় করেছে 10⁻14। তারপরে সেই 14 মানটা আমরা এখন এই সমীকরণে বসিয়ে দিয়ে আমরা এখানে বের করেছিলাম যে আসলে হাইড্রোজেন আয়ন যে হাইড্রোজেন আয়ন তৈরি হয় এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হয় তার একটা মান এখানে আসলে ঠিক করা যায়। অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়নের মান হচ্ছে 10⁻7। এই লাইনের উপরে ভিত্তি করে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করছিলাম যে যেহেতু পিএইচ স্কেল তৈরি করা, পিএইচটা হচ্ছে কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, অর্থাৎ হাইড্রোজেন আয়নটাকে আমরা এখানে গুরুত্ব দেবো বা মূল্যায়ন করবো। এই জন্য আমরা হাইড্রোজেন আয়নটাকে এখানে আমরা বেশি করে আমরা এখানে উল্লেখ করব। হাইড্রোক্সিল আয়নের কথাটা একটু কম বলবো। সেটা কেন কম বলবো সে গত ক্লাসে আমরা বলছিলাম যে হাইড্রোজেন আয়নটি যেহেতু আমাদের মুখ্য বিষয়, তো সেইভাবে আমরা কথা বলবো। দেখো তারপরেই লেখা আছে যে হাইড্রোজেন আয়ন সমান হাইড্রোক্সিল আয়ন এবং তাদের মান হচ্ছে 10⁻7। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে যদি দ্রবণটা অম্লীয় হয় তাহলে সেখানে আমরা জানি যে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি থাকবে আর হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা কম থাকবে, তাহলে দ্রবণটা অম্লীয় হবে। তো সেক্ষেত্রে হাইড্রোজেনের ঘনমাত্রাটা কেমন হবে? তো সেটি আমরা গত ক্লাসে বলছিলাম যেহেতু দুইটা আয়নের ঘনমাত্রা 10⁻7, তাহলে একটার পরিমাণ যদি বেশি হয় তাহলে 10⁻7 এর চাইতে বেশি হবে। তো বেশি মানটা কত সেটা একটা ফ্র্যাকশন মান, এটা একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। তো ওই দিন আমরা এইভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে আসলে ফ্র্যাকশনের মানটা মানে পাওয়ারটা যদি ছোট হয় তাহলে সেই মানটা বড় হয়, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে ওই পাওয়ারটা যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে মানটা ছোট হয়ে যায়। তো সেই হিসেবে তাহলে আমরা দেখিয়েছিলাম যে হ্যাঁ, যদি হাইড্রোজেনের ঘনমাত্রা যদি হাইড্রোক্সিল আয়নের সাথে বেশি হয় তাহলে 10⁻7 এর সাথে হাইড্রোজেন আয়নের মানটা বেশি হবে। তো সেই হিসাবে এই 10⁻7 থেকে আমরা এইভাবে লিখেছিলাম যে সেই মানটা আসলে তাহলে কত হবে, 10⁻6 থেকে 10⁻1 পর্যন্ত, মানে আস্তে আস্তে বড় হতে থাকবে এবং সর্বোচ্চ 10⁻1 পর্যন্ত হবে। আবার যদি আমরা বলছিলাম যে যদি ছোট হয়ে যায় মানে হাইড্রোজেন আয়নের মানটা যদি হাইড্রোক্সিল আয়নের সাথে যদি ঘনমাত্রা যদি কম হয়ে যায় তাহলে আমরা এইভাবে লিখেছিলাম যে সেটাকে লেখা যায় তাহলে 10⁻7 এর সাথে কম হবে। তাহলে কম হলে উপরটা আমরা যেভাবে লিখেছিলাম যে বেশি হলে কিভাবে সংখ্যাটা মানে মানটা মানে বেশি কিভাবে লিখি, তো কম হলে তাহলে সেইভাবে আমাদের কম লিখতে হবে। কম মানে 10⁻7 এর চাইতে 10⁻7 এর চাইতে কম হবে, মানে সেখানে মানটা আমাদের লিখতে হবে 10⁻83 10⁻14। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে একটা দ্রবণে হাইড্রোজেনের মান ঘনমাত্রা যখন বেশি থাকে তখন তার ঘনমাত্রা তার সংখ্যাগত মানটা 10⁻6 থেকে 10⁻1 এই রেঞ্জের মধ্যে থাকবে। আর যদি হাইড্রোক্সিল আয়নের চেয়ে যদি কম থাকে তখন দ্রবণটা ক্ষারীয় হয়ে যায়, তখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হয় 10⁻6 থেকে 10⁻14। তার মানে আমরা এই কথাটা এইভাবে বলা যায় যেভাবে এখানে বলার চেষ্টা করেছে যে ফলে দেখা যায় যে কি অম্ল থেকে ক্ষার দ্রবণে হাইড্রোজেনের ঘনমাত্রা কত থেকে -10⁻1 থেকে 10⁻40 এর মধ্যে বিরাজ করে। তো নিঃসন্দেহে 10⁻1 10⁻14 এই যে বা 10 মানে একটু আগে দেখালাম 10⁻6 বা 10⁻5 বা 10⁻3 বা 10⁻8 10⁻9 এই মানগুলো আসলে নিঃসন্দেহে সহজ মানে মান না, এগুলো একটা নিঃসন্দেহে জটিল মান। তো এই জটিলতা পরিহার করার জন্য যে বিজ্ঞানী কাজ করেছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী সোরেন সেন। তো উনি কি করেছেন, উনি এই দ্রবণের এই হাইড্রোজেনের দ্রবণের ঋণাত্মক লগারিদম দিয়েছে, ঋণাত্মক লগারিদম দিলে সেই মানগুলো আসলে সহজ হয়ে আসে। তো সেটাই সেই এইভাবে তো তোমার ঋণাত্মক লগারিদম মানটা নিলে সেই মানটা যদি আমরা হিসাব করি যেখানে হাইড্রোজেনের মানটা যদি বসিয়ে দিই 10⁻−1 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, -1টা এই পাশে চলে আসলে +1 হয়ে গেল, আর লগ 10 এর মান হচ্ছে 1। তার মানে সেক্ষেত্রে হয় যে 1, যে হাইড্রোজেন আয়নের মান যদি তোমার হয় যে 10⁻1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখি যে 1 হয়ে যাবে। হাইড্রোজেন আয়নের মানটা যদি 10⁻2 হয় তাহলে সেটা 2 হয়ে যায়, মানে এখানে লগারিদম এই ফর্মুলেশন হিসাব করলে তখন মানগুলো সহজ হয়ে আসে। তো
তো সেটি বলছে যে এর ফলে এই যে এইভাবে যখন আমরা ক্যালকুলেশনটা করবো তখন ওই মানগুলোকে যদি আমরা আস্তে আস্তে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তখন আমরা দেখবো যে আসলে হাইড্রোজেন আয়নের পিএইচ এর মান কি হয় 1 থেকে 14 হয়ে যায়। তো 1 থেকে 14 এই মানটা আমরা সকলেই বুঝি যে একটা হচ্ছে ছোট, 14 হচ্ছে বড়, এরকম আমরা সকলেই বুঝি। কিন্তু কি 10⁻1 থেকে 10⁻14 এই বিষয়গুলো আসলে হিসাব করা মানে আসলে মানে তোমার হিসাব নিকাশের ক্ষেত্রে বেশ একটা জটিল একটা বিষয়। এই জটিল বিষয়টা পরিহার করার জন্য বিজ্ঞানী স্টুডেন্টসরা এইভাবে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম নিয়েছেন। ঋণাত্মক লগারিদম নেওয়ার ফলে এই 10⁻8 বলো 14 বলো -1 বলো যাই বলো এখানে সেই মানগুলো তখন একদম সহজ, একদম স্বাভাবিক একটা সংখ্যার মতো হয়ে যায়। সেই মানগুলো আমরা যেরকম গণি যে 1 2 3 4 এরকম হয়ে যায়, তখন আমাদের মন্তব্য করাটা সহজ হয়ে যায় যে হাইড্রোজেন আয়নের মান হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে অনেক অনেক তোমার শক্তিশালী একটা অম্ল। হাইড্রোজেন মান 1 থেকে যখন কমতে কমতে যখন 6 এর দিকে চলে আসবে তখন অম্লত্ব আসলে কমতে থাকবে। যখন হাইড্রোজেন মান যখন 7 হয়ে যাবে তখন সেই মানটা হয়ে যাবে, সেই দ্রবণটা হয়ে যাবে অর্থাৎ ক্ষারীয়। অর্থাৎ এখানে দেখো আমরা বলছিলাম যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যখন 10⁻7 হয় অর্থাৎ দুজনের মানই যখন একই রকম হয় তখন সেইখানে আমরা বলছিলাম যে আসলে ওই দ্রবণটা হচ্ছে নিরপেক্ষ। আর যদি একই রকম না হয়, হতে পারে কম হতে পারে বেশি, যেটা আমরা এই নিচের দুইটার দুই জায়গাতে আমরা এখানে সেই ক্যালকুলেশনটা করলাম যে কম হলে এক ধরনের আমরা মন্তব্য করতে হবে, বেশি হলে এক ধরনের মন্তব্য করতে হবে। সেই কম বেশি মন্তব্য করতে গিয়ে আমরা দেখুন যে আসলে ফ্র্যাকশন হয়ে যায়, ফ্র্যাকশনটাকে আমরা এইভাবে অ্যাভয়েড করতে পারি এই একটাকে রিলেশন দিয়ে। অ্যাভয়েড করলে তখন আমরা বুঝবো যে হ্যাঁ আসলে তোমার যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো সহজ এবং তখন মন্তব্য করতে সহজ হয়ে যাবে। তো সেটাই এখানে তারা বলার চেষ্টা করেছে আর কি। সেটা কিভাবে, যে দেখো এখানে বলছে যে 14 হয়, অর্থাৎ অম্ল দ্রবণে কি কত হয় যে 1 থেকে 6, আর প্রশম দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান হয় 7 এবং ক্ষার দ্রবণে 8 থেকে হয়ে যায় 14। অর্থাৎ এই মানগুলোই যদি আমরা বসিয়ে দেবো যখন 10⁻6 10⁻1, তার মানে এখানে এই মানগুলো বসিয়ে দিলে এটার জন্য হয়ে যাবে 1 আর এটার জন্য হয়ে যাবে 6। আবার যদি এটা ক্ষারীয় দ্রবণে এটার জন্য যদি বসিয়ে দেওয়া হয়ে যাবে 8, এটার জন্য যদি বসিয়ে যাবে হয়ে যাবে হচ্ছে 14, সেই কথাটা বলছে। আর যদি এখানে যদি আমরা 10⁻7 বসে তাহলে ক্ষেত্রে হয়ে যাবে 7। তো যাই হোক, তো এটাই এই হচ্ছে আমাদের পিএইচ আমাদের স্কেল। তো এই পিএইচ স্কেল আমরা মানে উপরে আলোচনাতে দেখলাম যে স্কেলটা আসলে নির্ণয় করা সম্ভব হচ্ছে পানির আয়নিক গুণফল থেকে বা পানির আয়নিক গুণফল ধারণা থেকে এই স্কেলটা নির্ণয় করা হয়ে থাকে। তো এই ছিল পিএইচ স্কেল নির্ণয় করার একটা ছোটখাটো আলোচনা। তো এই যেহেতু একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম যে পিএইচ মান একটা দ্রবণের হাইড্রোজেনের ঋণাত্মক লগারিদম, এটিকে আমরা বলেছি পিএইচ। এখন এই পিএইচ এর সমীকরণ ভিত্তিক কিছু তোমরা গাণিতিক প্রবলেম তোমাদের বইতে দেখবে। তো আমি এখানে দেখো দুই একটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তার মধ্যে দেখো এখানে লিখছে যে 1 MO কত 0.001 M হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ গণনা করো। অর্থাৎ আমরা এখানে অম্ল কথা বলেছি, সেখানে ক্ষারের কথাও বলতে পারি। যে অম্লই বলুক ক্ষারই বলুক, আমাদের প্রথমে নির্ণয় করতে হবে ওই দ্রবণের ঘনমাত্রা। ঘনমাত্রা যদি অম্ল হয় তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রাটা আমরা ঠিক করে নেবো, আর যদি ক্ষার হয় সেক্ষেত্রে আমরা ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রাটা আমরা নির্ণয় করে নেব। তো নির্ণয় করে নিতে পারলেই তখন আমাদের এই পিএইচ এর যে আমরা স্কেলটা আমরা পেলাম যে পিএইচ মাইনাস ঋণাত্মক লগারিদম, তাহলে আমরা এই সমীকরণের সাহায্যে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এখানে যেহেতু পিএইচ এর সময় আমরা পেয়েছি হলো 10⁻⁻, ঋণাত্মক লগারিদম হাইড্রোজেন আয়নের। তো ঠিক অনুরূপভাবে আমরা পিওএইচ সমান আমরা ওইভাবে লিখতে পারবো যে তাহলে হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদম। পিএইচ মানটা যদি এরকম হয় যে পিএইচ এর সংজ্ঞা মানে গাণিতিক সমীকরণ যদি এরকম হয় যে কোনো দ্রবণের হাইড্রোজেনের ঋণাত্মক লগারিদম, ঠিক অনুরূপভাবে পিওএইচ সমান আমরা বলতে পারি যে কোনো দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদম। আর এখানে আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে যেহেতু আমরা বলছি যে পিএ অর্থাৎ অম্লই বলি অম্ল এবং ক্ষার, অম্ল এবং ক্ষার, দেখো এখানে যে কথাটা বলা আছে যে সুতরাং ক্ষার দ্রবণে, আচ্ছা এটা গেল, তাহলে এখানে বলছে যে অম্ল থেকে ক্ষার দ্রবণে, এই কথাটা ভালো করে মনে রাখবে যে অম্ল থেকে ক্ষার দ্রবণে হাইড্রোজেনের আয়নের ঘনমাত্রা কত হয় 10⁻⁻1 থেকে 10⁻14। তার মানে এখানে আমরা কত বলবো যে তাহলে 1 থেকে 14, তাহলে 1 থেকে 14 মধ্যে এটা বিরাজ করবে। আসলে এখানে আমাদের ক্যালকুলেশন মানে যেভাবে আমরা এখানে ধরেছি সেই হিসাবে, কিন্তু আসলে পিএইচ এর মানটা কিন্তু আসলে ক্যালকুলেশন করা হচ্ছে 0 থেকে 14 হচ্ছে এরকম যে আমরা ল্যাবরেটরিতে সাধারণত আমরা ব্যবহার করে থাকি বা কোনো দ্রবণ তৈরি করতে গেলে সাধারণত দ্রবণ তৈরি করে থাকি যে 1 মোলার
তো এটা হলো একটা 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 বড় বড় ঘনমাত্রার একটা দ্রবণ আমাদের ল্যাবরেটরির ক্ষেত্রে। তো সেখানে তো 1 মোলার যদি আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা পিএইচটা পেয়ে যাচ্ছি 10 টু দি পাওয়ার, পিএইচ এর মানটা পেয়েছি কিন্তু 0। সেক্ষেত্রে আমরা পিএইচ এর মানটা পাইছি 0। তো পিএইচ এর মান 0। আচ্ছা, এখানে কথা বলিনি যে পিএইচ সমান যদি একটা দ্রবণের হাইড্রোজেন এলিয়ত লগারিদম হয়, তাহলে পিওএইচটা হবে হচ্ছে ওটা কোনো দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদম। তার মানে সেখানে সেই দ্রবণের হাইড্রোক্সিল মানে হচ্ছে সেই দ্রবণটা হচ্ছে আমরা খালি বলতে পারি। তাহলে যে পিএইচ পিএইচ যেখানে এই বিষয়টা তোমরা এখান থেকে একটু খেয়াল করো। এই এটাই ধরো যে তোমার বা এইটা এই লাইনটা থেকে এই কে ডাব্লিউটা বাদ দিয়ে দাও, কে ডাব্লিউটা বাদ দিয়ে দিলে তাহলে আমরা যদি আমরা হিসাব করি এখানে যে উভয় পাশে যদি আমরা এটা করি যে পি আমরা মাইনাস লগ নিয়ে নিলাম, এখানে কে ডাব্লিউটা বাদ দিয়ে এই কে ডাব্লিউটা বাদ দিয়ে আমরা যদি গাণিতিকভাবে হিসাব করি, কে ডাব্লিউটা বাদ দিয়ে দিলাম, এখানে আমরা মাইনাস লগ নিলাম আর এ পাশে আমরা মাইনাস লগ দিলাম, তাহলে হিসাবটা কি হবে? হিসাবটা হয়ে যাবে তাহলে যেহেতু এখানে ইনটু আছে তাহলে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন আর ইনটু থাকলে হয় প্লাস, কিন্তু আসলে যেহেতু মাইনাস লগের এখানে রয়ে গেছে তাহলে সেখানে আমরা লিখতে পারি মাইনাস লগ অফ হাইড্রোজেন মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার 14। তো 10 টু দি পাওয়ার 14 এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে এই পাওয়ারটা এই বাম পাশে চলে আসে, তো বাম পাশে তো মাইনাস আছে তাহলে মাইনাস আর মাইনাসে এটা পাওয়ারের মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে তার মানে হলো কি 14 লগ 10, 14 লগ 10 লগ 10 মানে হচ্ছে 1, তার মানে এই পাশে মানটা হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র 10 টু শুধুমাত্র 14। আর এপাশে কি হবে? এপাশে আমরা যদি ভেঙে লিখি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, আর যদি আমরা প্লাস দিয়ে লিখি যে প্লাস মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তো এখানে আমরা দেখলাম যে পিএইচ এর সংজ্ঞাতে আমরা গাণিতিক সংজ্ঞা দেখি দেখলাম যে পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে আমরা যে পিএইচটা যে বসিয়ে দিলাম তোমার মাইনাস লগারিদম দিয়ে আমরা ক্যালকুলেশনটা করলাম, এটাকে যদি ভেঙে দেই যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন প্লাস দিলাম, প্লাস দিয়ে যেহেতু লগের সাথে মাইনাস আছে তাহলে প্লাস এখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দাও মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, তাহলে এই যে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন তার মানে হচ্ছে পিএইচ। আবার অনুরূপভাবে প্লাস মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন তার মানে হচ্ছে পিওএইচ। তারপরে এখানে আমরা এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ সমান কত? সমান এই পাশে ক্যালকুলেশন সমান হচ্ছে 14। তার মানে দুইটা প্যারামিটারের মান আসলে যোগফল হচ্ছে কত? 14। তার মানে এই 14 এর মধ্যে 14 হচ্ছে লাস্ট সীমা, তো এই 14 এর মধ্যেই দুইটা মান থাকবে। পিএইচ এর মান সাপোজ মনে করো পিএইচ এর মান যদি হয়তো 7 হয়ে গেল, না সরি ধরো 3 হয়ে গেল, তাহলে পিওএইচ কত হবে? তাহলে আমরা বিয়ে করবো কি, তাহলে 14 থেকে আমরা 3 কে বাদ দেবো, 14 থেকে 3 কে বাদ দিলে তাহলে 11। আবার ধরো পিএইচ এর মান হয়ে গেল কত? পিএইচ এর মান হয়ে গেল ধরো 5। তাহলে আমরা তাহলে পিওএইচ এর মান কত হবে? পিওএইচ এর মান হবে তাহলে 10 টু 14 থেকে 5 আমরা বাদ দেবো, তাহলে পেয়ে গেলাম হচ্ছে 10 টু দি পাওয়ার সরি মান পিওএইচ এর মান পেয়ে গেলাম 9। আবার ধরো তোমার পিএইচ এর মান পেয়ে গেলাম 6, তাহলে পিওএইচ কত হবে? পিওএইচ হবে তাহলে 6, 14 থেকে যদি 6 বাদ দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে 8। এইভাবে একটা প্যারামিটার মান যদি আমরা পেয়ে যাই তাহলে আর একটা প্যারামিটার মান আমরা অটোমেটিকলি আমরা হিসাব করে বের করতে পারবো। তার মানে এখানে আমাদের ফর্মুলা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে কয়টা? অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে পিএইচ সমান হচ্ছে পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, পিওএইচ সমান কত? পিএইচ সমান আমরা লিখবো হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, তারপর আমরা লিখবো পিএইচ প্লাস পিওএইচ, এটার সমান আমরা লিখবো হচ্ছে কি? আমরা লিখবো হচ্ছে 14। এভাবে আমরা তিনটা ফর্মুলা এখানে আমরা কাউন্ট করতে পারি। সেটাকে তুমি যদি এভাবে একটু লেখার যদি চেষ্টা করো, আসলে এখানে একটু লিখতে প্রবলেমও হচ্ছে। যাই হোক, আমি যেভাবে বললাম তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, তাহলে আমরা তিনটা ফর্মুলা কথা বললাম, তো তিনটা ফর্মুলা এই শুধুমাত্র একদম সিম্পল পিএইচ বা পিওএইচ নির্ণয়ের ক্ষেত্রে এই তিনটা ফর্মুলা আমরা ব্যবহার করব। দেখো এখানে আমাদের জটিলতা নেই, আমাদের এখানে বলছে একটা অ্যাসিডের কথা বলছি, সেখানে আমরা পিএইচ এর ঘনমাত্রা বের করবো, এখানে কোনো জটিলতা নেই। আচ্ছা, তাহলে আমাদের প্রথম দরকার কি? প্রথম যেহেতু পিএইচ বলছে তাহলে আমাদের প্রথম দরকার হচ্ছে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে এটা নির্ণয় করা, এটা হলো প্রথম কাজ। তাহলে প্রথম দ্রবণটা হচ্ছে হলো 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর দ্বিতীয় দ্রবণটা হচ্ছে 0.001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। তাহলে আমরা প্রথম যেটা আমরা করতে পারবো যে 1 মোলার HCl দ্রবণে হাইড্রোজেনের ঘনমাত্রা কত হয়? হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে 1 মোল আয়ন পার লিটার। এইভাবে যেভাবে আমরা ঘনমাত্রা লিখে মোল পার লিটার।
তো এখানে আয়ন কথাটা লিখতে আয়নের কথাটা না লিখে সমস্যা নেই, 1 মোল পার লিটার এইভাবে লিখলেই হবে। আচ্ছা, এখন হয়তো বলবে যে স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোল, আর আবার এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তাই বলছে যে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব হলো এইভাবে যে তোমরা আজকে থেকে এই কথাটা মনে রাখার চেষ্টা করো যে শক্তিশালী অম্ল এবং শক্তিশালী ক্ষার, শক্তিশালী অম্ল শক্তিশালী ক্ষার এরা যখন দ্রবণে আয়নিত হয় তখন সম্পূর্ণরূপে ভেঙে যায়, ভেঙে গিয়ে এদের মধ্যে যত আয়ন থাকে সব আয়ন ফ্রি হয়ে যায়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আছে হাইড্রোজেন আয়ন, আছে হচ্ছে ক্লোরাইড আয়ন। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ভেঙে যাবে তখন ঠিক ওই রকমই সমান সংখ্যক হাইড্রোজেন আয়ন এবং সমান সংখ্যক হাইড্রোক্লোরিক ক্লোরাইড আয়ন তৈরি করবে। এখন সমান সংখ্যক তো তৈরি করলে, যেমন আমরা পানির আয়নের ক্ষেত্রে দেখেছি যে সমান সংখ্যক হাইড্রোজেন সমান সংখ্যক হাইড্রোক্সিল আয়ন হাইড্রোজেন তৈরি করে। তো এখানে আমরা ওইটি দেখবো। এখন ঘনমাত্রাটা কত হবে, যেহেতু অ্যাসিডের ঘনমাত্রা যেহেতু 1 তাহলে উৎপন্ন হাইড্রোজেন আয়ন এবং উৎপন্ন তোমার ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ঠিক তাই হবে, 1 মোলারই হবে। অথচ এর সাথে বেশি হবে না কম হবে না। কেন কম বেশি হবে না কম হবে না? কারণ অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন আয়ন ছিল সব ফ্রি হয়ে গেছে এবং যতগুলো ক্লোরাইড আয়ন ছিল সব ফ্রি হয়ে গেছে, যেহেতু অ্যাসিডের সর্বোচ্চ ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। এই জন্য আমরা H প্লাসের ঘনমাত্রাই বলি অথবা Cl মাইনাসের ঘনমাত্রা যেটাই বললে করো, তাদের ঘনমাত্রা অবশ্যই হবে 1 মোলারই হবে। এইভাবে তুমি হিসাবটা করতে হবে। আবার ক্ষারের ক্ষেত্রে ঠিক সেম, যদি সে শক্তিশালী হয়, কিন্তু দুর্বল হলে না, সেক্ষেত্রে আমরা এই কথাগুলো আমরা বলতে পারবো না, কারণ দুর্বলের ক্ষেত্রে বক্তব্যটা আলাদা আছে, দুর্বলের কথা নিয়ে আমরা পরে আসবো। আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে একটা অ্যাসিডের অর্থাৎ শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের যে ঘনমাত্রা হবে তার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তাই হবে, অথবা তার থেকে যে আয়ন পাবো সেই আয়নের ঘনমাত্রাটা ঠিক ওই রকমই হবে। তাহলে এখানে দেখো, তাহলে সেইভাবে আমরা লিখেছি যেহেতু অ্যাসিডের ঘনমাত্রা 1 মোলার, তাহলে এখান থেকে যে আমরা হাইড্রোজেন আয়ন পাবো, যত হাইড্রোজেন সকলের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 1 মোলার। তাহলে আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা পেয়ে গেলাম। এবার আমরা লিখবো, যেহেতু পিএইচ নির্ণয় করতে বলছে, আমরা লিখবো যে আমরা জানি পিএইচ এর গাণিতিক সংখ্যাটাকে, পিএইচ এর গাণিতিক সংখ্যাটা হচ্ছে ওই দ্রবণের, যে দ্রবণের কথা বলবো ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম এরকম। বাস, এখন আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঠিক করে ফেলছি 1 মোলার। তাহলে আমরা এখন 1টা এখন মানটা বসিয়ে দেবো, অর্থাৎ মাইনাস লগ 1। লগ 1 মানে কি? লগ 1 মানের মান হচ্ছে হলো 0। তার মানে আমরা 0কে যাই দিয়ে গুণন করি সেটাই থাকে, হোক সে প্লাস হোক সে মাইনাস। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে পিএইচ এর মানটা হচ্ছে 0। আচ্ছা, পিএইচ এর মানটা যে কথা আমি বলছিলাম যে 1 থেকে 14 কথা আমরা এখানে বলেছিলাম, যে আসলে এখানে দেখতে পাচ্ছি যে অম্ল থেকে ক্ষার দ্রবণে কি পিএইচ এর মান আসলে কতর মধ্যে বিরাজ করে আমরা দেখতে পাচ্ছি যে 10⁻⁻1 থেকে 10⁻⁴, তার মানে হচ্ছে 1 থেকে 14। এই যেখানে বলছে অর্থাৎ অম্ল থেকে ক্ষার দ্রবণে হাইড্রোজেনের ঘনমাত্রা পিএইচ এর মানটা 1 থেকে 14। আসলে 1 থেকে 14 বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে না 0 থেকে আসলে 14 এর মধ্যে বিরাজ করে। 14টা হচ্ছে ম্যাক্সিমাম, আর সবচেয়ে কম হচ্ছে সেটা হলো আমরা বলবো হলো কত, সেটা হলো 0। আচ্ছা, মানে এটা সংখ্যাগত মানের দিকে, কিন্তু মূল্যায়নটা করবো আমরা অন্যভাবে। তাহলে এখানে 0টা কিভাবে হলো সেটা আমরা একটা ঘনমাত্রা দেখি আমরা তোমরা বুঝতে পারলে যে আসলে 0 হয়। আচ্ছা, তো তাহলে এখানে পিএইচ এর মান কত হলো 0 হয়ে গেল। এখন তাহলে একটা সলিউশন কিন্তু হয়ে গেল। এরপর এখন দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে যদি ঘনমাত্রা যদি এরকম না হয়, যদি 0.00 যদি 1 বলা হয় সেক্ষেত্রে, হ্যাঁ, এখন তাহলে আমরা আগে যেভাবে বক্তব্য দিয়েছি যে অ্যাসিডের যে ঘনমাত্রা থাকে তার থেকে যে হাইড্রোজেন পাওয়া যায় তার ঘনমাত্রা একই রকম হয়ে যায়। হ্যাঁ, এখানে সেই বক্তব্যই সঠিক, কারণ এখানে অ্যাসিডটা হচ্ছে একই অ্যাসিড এবং সেটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। তাহলে আমরা দ্বিতীয় প্রবলেমের ক্ষেত্রে আমরা এখানে বলবো যে এত মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.001 মোলার। এখানে আয়নট্রন তোমরা এতটা চিন্তা ভাবনা করার দরকার নেই, 1 মোল পার লিটার। আচ্ছা, তাহলে এখন এইটাকে আমরা এইটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে লিখবো। রিঅ্যারেঞ্জমেন্ট করে লেখা মানে কি? মানে ওই সেই ফ্র্যাকশন আকারে লেখা। এই ফ্র্যাকশন আকারে লেখা যে তোমার আমরা তোমার পয়েন্টটা যদি আমরা তুলিয়ে দিই, তাহলে নিচে কি হয়ে যায়? নিচে হয়ে যাবে একটা 1, আর পয়েন্টের পরে যতগুলো ঘর থাকবে ততগুলো হচ্ছে 0। তার মানে পয়েন্টের পরে হচ্ছে 3 ঘর, তার মানে 1 এর পরে হচ্ছে 3টা 0, 10⁻3। তাহলে 1/1 হচ্ছে 10⁻3। তো 1/10⁻3 কে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, সেটাকে আমরা লিখতে পারবো, যেহেতু 1 মানে নিচে আছে, তাহলে সেটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে আমাদের ক্যালকুলেশনটা হয়েছে 10⁻3। 10⁻3 কে যদি আমরা ফ্র্যাকশন আকারে লিখতে চাই, তোমরা যদি ওই স্বাভাবিক সংখ্যা আকারে লিখতে চাই, তখন আমাদের এই যে 0.001 এইভাবে আমরা লিখতে হয়। 10⁻3 কে যদি আমরা এই স্বাভাবিকভাবে লিখতে চাই তাহলে আমাদের লিখতে হয় 0.001। আবার এটাকে যদি আমরা তোমার ওইভাবে লিখতে চাই, পাওয়ার আকারে যদি লিখতে চাই, ফ্র্যাকশন আকারে লিখতে চাই, তাহলে আমরা পয়েন্টটা আমরা তুলে দেবো। পয়েন্টটা তুলে দিলে 1/1 কত হবে?
1 বাই হচ্ছে 1000, 1000 মানে 10 টু দি পাওয়ার 3। এইটাকে যদি আমরা উপরের দিকে উঠিয়ে দিই তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যায়। তো 10 টু দি পাওয়ার মাইনাস 3 কে সেটাকে যদি আমরা এখানে যদি এইভাবে না লিখে যদি 10 টু দি পাওয়ার মাইনাস 3 যদি বসাতাম, 3 বসালে কি হতো, আমার ওই মাইনাসটা অর্থাৎ পাওয়ারটা মাইনাসের ওই পাওয়ারটা -3টা সামনে চলে আসবে, এই বাম পাশে চলে যেত, বামে চলে আসলে মাইনাসে আর এই মাইনাস হয়ে যেত প্লাস, আর লগ 3 মান একটা মান হয়তো পাওয়া যাবে, সরি তখন থাকলো 10। তা 10 টু দি পাওয়ার -3, -3টা বাম দিকে চলে আসলো, থাকলো লগ 10, লগ 10 মানে হচ্ছে 1, তার মানে 1 ইন্টু 3, তার মানে হচ্ছে 3। তাহলে এই দ্বিতীয় যে ঘনমাত্রা দ্রবণ, সেই দ্রবণের পিএইচ এর মানটা হয়ে যাবে 3। এখন যদি তোমাকে বলি যে আমরা তো এখানে পিএইচ নির্ণয় করলাম, যদি আমরা পিওএইচ এর কথা যদি বলতাম যে এই দুটো দ্রবণের পিএইচ কত হবে, তখন তোমরা খুব ইজিলি বলে দিতে পারতে যে স্যার আমরা তো জানি যে পিএইচ প্লাস পিওএইচ এর যোগফল হচ্ছে 14। কেন সেটা আমরা এই ক্যালকুলেশন থেকে আমরা বলতে পারি যে ক্ষারই বলি অম্লই বলি, যে দ্রবণের ক্ষেত্রে বলি না কেন, অম্ল থেকে ক্ষার দ্রবণে মানে দুইটা দ্রবণকে যখন একসঙ্গে কল্পনা করব, তখন এই পিএইচ এর রেঞ্জটা, পিএইচ এর মানটা আসলে 1 থেকে 14 এর মধ্যে বিরাজ করে। যেহেতু এখানে ক্ষারের কথা বলেছে, তার মানে এখানে পিওএইচ থাকার সম্ভাবনা আছে, সেটা আমরা বলতে পারি। তাহলে আমরা সেই রেঞ্জটা কত আমরা বলছি, পিএইচ এর কথাই বলি আর পিওএইচ এর কথাই বলি, যার কথাই বলি না কেন, আমাদের সেই হিসাবিত মানটা হবে কত, 1 থেকে 14 বা 0 থেকে 14 এর মধ্যে। তার মানে একটার মান যদি বের করা যায়, তাহলে আরেকটার মান যে আমরা বললাম যে তাহলে আরেকটা ফর্মুলা কি হবে, আরেকটা ফর্মুলা আমরা বলতে পারি যে পিওএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন। আরেকটা ফর্মুলা কি হচ্ছে, আরেকটা ফর্মুলা হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ, পিএইচ প্লাস পিওএইচ, এই দুইটার মান হচ্ছে কত, এই মান হচ্ছে হলো 14। সেটা কিভাবে, সেটা কিন্তু এই আলোচনা থেকে আমি লিখে দেখাতে পারলাম না, কিন্তু এই ক্যালকুলেশনটা যে এই দুইটা আয়নের মান হচ্ছে 10⁻⁻⁴, এই ক্যালকুলেশন করলে তখন এই মানটা এসে যায় যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14 হয়ে যায়। তাহলে এই একটা ফর্মুলা। তা এই ফর্মুলার সাহায্যে আমরা এই যে সেকেন্ড প্রবলেমের কথা বললাম, যে এখানে তো বলা হয়েছে দুইটি অম্লীয় দ্রবণ, কিন্তু বলা হয়েছে পিএইচ, এখানে না তা না বলে যদি বলতো যে হ্যাঁ প্রথম দ্রবণ পিএইচ নির্ণয় করো আর দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে তুমি পিওএইচ নির্ণয় করো, তাহলে আমাদের কি হতো, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা পিএইচটা আগে নির্ণয় করবো, যেহেতু আমাদের ফর্মুলা জানা আছে যে পিএইচ প্লাস পিওএইচ এর মান হচ্ছে হলো সমান হলো 14। তাহলে একটা আমরা যদি বের করতে পারি, তাহলে আটা মান ইজিলি বের করা যাবে। তাহলে এখানে লগ পিএইচ এর মান যদি 3 হয়, তাহলে পিওএইচ এর মান এক্ষেত্রে কত হবে, তাহলে আমাদের পরে আমরা লিখবো যে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14। তার মানে পিওএইচ সমান হচ্ছে 14 মাইনাস পিএইচ, তো পিএইচ এর মান হচ্ছে 3, তার মানে 14 মাইনাস 3, তার মানে এখানে পেয়ে গেলাম 11। দেখো এরকম একটা প্রবলেম নিজে হয়তো আসবে। আচ্ছা, তারপরে আমার আরেকটা প্রবলেম, সেটা হলো এরকম যে এখানে আমরা দেখেছিলাম কি, আমরা ওই দিন কিন্তু বলেছিলাম যে এক ক্ষারীয় অম্ল কারা বা এক ক্ষারীয় বা এক অম্লীয় ক্ষার কারা, সেটা কিন্তু আমরা বলেছিলাম যে এক ক্ষারীয় অম্ল হচ্ছে যে অম্লের মধ্যে একটি মাত্র H+ থাকে, আর এক অম্লীয় ক্ষার কারা, যে ক্ষারের মধ্যে একটি মাত্র হাইড্রোক্সিল আয়ন থাকে। তো তাহলে ওইটাকে আমরা বেস ধরেছিলাম, আমরা হিসাবের জন্য ওইটাকে বেস ধরেছিলাম। তো এখানে দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, একটা অম্ল এর মধ্যে কিন্তু দুইটা হাইড্রোজেন, তার মানে কি এক ক্ষারীয় অম্ল না, এটা অবশ্যই এক ক্ষারীয়, যেহেতু এর মধ্যে হাইড্রোজেনের একের বেশি আছে, মানে দুইটা আছে, তার মানে একে আমরা বলছি দ্বিক্ষারীয় অম্ল। যদি এরকম হয় যেমন ক্যালসিয়াম অক্সাইড CaOH হোল 2, মানে ওখানে OH এর মান আছে দুইটা, তার মানে ওটা কত, ওটা কি ধরনের ক্ষার, ওটা হচ্ছে দ্বি-অম্লীয় ক্ষার। এই যে দ্বিক্ষারীয় অম্ল, দ্বি-অম্লীয় ক্ষার, এটা কিভাবে বলতে পারলাম, এটা বলতে পারলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যার মধ্যে একটা মাত্র OH আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এরকম বলতে পারি যে এই ধরনের অ্যাসিড বা ক্ষারের সাথে কম্পেয়ার করলে এই কথাটা এইভাবে আমরা মূল্যায়ন আমরা করতে বা মন্তব্য করতে পারবো। তো যাই হোক, এটা হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল। তাহলে এখানেও যেহেতু এটা একটা শক্তিশালী অ্যাসিড, কাজে এই অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়ন পাবো, এই অ্যাসিডের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাই হবে হচ্ছে এই অ্যাসিড থেকে যে হাইড্রোজেন পাবো, সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন আমরা আয়ন আয়নটা আমরা দেখে নিই একটু, যে আয়ন আয়নটাতে এখানে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে না, এখানে আয়ন আয়নের কি হয়, যে দুইটা আয়ন যেহেতু দুইটা H+ আছে, এই জন্য দুইটা H+ ফ্রি হয়ে গেল। তো ফ্রি হয়ে গেলে আমরা তো জানি যে অ্যাসিডের ঘনমাত্রাই হচ্ছে তার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এখন একটা অ্যাসিড ভাঙলে আমরা দুইটা আয়নকে আমরা এখানে পাচ্ছি, তো আমরা কিন্তু আমরা তো বলছি যে হাইড্রোজেনের ঘনমাত্রা মানে ওই অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে এখানে আমরা ঠিক করে নিই যে 1 মোলার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা মানে, তাহলে এই দ্রবণ থেকে যে হাইড্রোজেনের পাই, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঠিক করে, কিন্তু যেহেতু হাইড্রোজেন তো একটা না, হাইড্রোজেন কিছু দুইটা, তাহলে ইনটু 2, তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা যেটা আছে এইটা ইনটু 2। এই কথাটা এখানে কিন্তু সমস্যা এই অঙ্কের জন্য, মানে দ্বিক্ষারীয় বা ত্রিক্ষারীয় অম্লের জন্য, বা তোমার দ্বি-অম্লীয় ক্ষার বা অম্লীয় ক্ষার, এই ক্ষারের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয় করা এখানেই হচ্ছে একটুখানি প্রবলেম, যে আসলে এখানে আমাদের
যতগুলো হাইড্রোজেন আয়ন পাবো সেই সেই তত দিয়ে সেই ঘনমাত্রাটাকে গুণন করে নিয়ে তারপরে হাইড্রোজেনের ঘনমাত্রা ঠিক করে করতে হয়। যেহেতু দেখো এখানে হাইড্রোক্সিলের ক্ষেত্রে এইচসিএল এর ক্ষেত্রে যদি একটা হাইড্রোজেন ছিল এখানে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা এটা আয়নিত করলে এটা যদি আয়ন এইভাবে যদি এবার বিক্রিয়াটা লিখতাম তারপরে লিখতে হবে একটা এইচ প্লাস আরটা লিখলাম সিএল মাইনাস, এখানে কোনো সমস্যা নেই, সমান সমান। এখানে কিন্তু সমান হয়নি, একটা হচ্ছে সালফেট আর দুইটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। কাজে এখানে আমাকে লিখতে হবে তোমার এইভাবে, যদি হয়তো বলে যে স্যার সালফেট আয়নের ঘনমাত্রা কত হবে, সালফেট আয়নের ঘনমাত্রা এটাই হবে, কারণ সালফেট একটা, এই জন্য তার ঘনমাত্রাটা এই 0.001ই হবে। আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা এইটাই হবে, যেহেতু হাইড্রোজেন দুইটা তৈরি হয়েছে এই জন্য তার টোটাল ঘনমাত্রা হচ্ছে এরকম হয়ে যাবে। আচ্ছা তাহলে ঘনমাত্রা ঠিক হয়ে গেল। এবার আমরা লিখবো, আমরা জানি কি পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। বাস এখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা এখানে বসিয়ে দিলাম এবং গাণিতিকভাবে ক্যালকুলেশন করলাম, তখন 2.7 আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা এরপর আরো একটা প্রবলেমটা আসলে হয়তো মনে হবে যে স্যার এটা আবার কেমন প্রবলেম, কেমন প্রবলেম না, খুবই ইজি একটা প্রবলেম। এগুলো শুধুমাত্র তোমাদের আইএস করা, আর কিছু না। যারা পরিমাণগত রসায়নের মধ্যে অঙ্কগুলো যারা ভালো ধারণা দিতে পারছে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। যেহেতু আমাদের পিএইচ বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ নিতে হবে, পিএইচ তৈরি করে তোমার নির্ণয় করতে হবে, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড মধ্যে আছে কি, আছে হলো শুধুমাত্র ওএইচ, অর্থাৎ ক্ষারীয় মূলক আছে। এখানে তো হাইড্রোজেন আয়ন নাই। হাইড্রোজেন আয়ন যদি থাকে, যেমন আমরা আগের দুইটা প্রবলেম আমরা দেখলাম, যেখানে হাইড্রোজেন আয়ন আছে খুব সহজেই আমরা সেই হাইড্রোজেন আয়নের সেই ঋণাত্মক লগারিদম অর্থাৎ পিএইচ আমরা নির্ণয় করে ফেললাম, খুব সহজে নির্ণয় করে, কোনো ঝামেলা নেই। কিন্তু এখানে তো হাইড্রোজেন আয়ন নাই, তাহলে পিএইচটা নির্ণয় করবো কিভাবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওই যে আমরা বললাম যে তৃতীয় একটা ফর্মুলা আছে, আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ, এই দুইটার যোগফল হচ্ছে কত? 14। যেহেতু আমাদের সম্পর্কটা জানাই আছে, আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমাদের প্রবলেম যেমনই থাক না কেন, সেটা পিএইচ নির্ণয় করতে বলে, পিওএইচ নির্ণয় করতে, যেটাই নির্ণয় করতে বলে, আমার কোনো সমস্যা নেই। আমরা আগে এই যে অঙ্কের মধ্যে যে ইনফরমেশনটা আগে দেওয়া আছে, যে একটা খারের এই ইনফরমেশনটা দেওয়া আছে, এখানে যেহেতু আমাদের পিএইচ বলে পিওএইচ বলে যেটাই বলে না কেন, আমাদের এই ক্যালকুলেশন গুলো করতে গেলে আমাদের আগে ঘনমাত্রাটা নির্ণয় করতে হয়। এই জন্য ঘনমাত্রা নির্ণয় করেছে হলো ফার্স্ট তোমার ক্রাইটেরিয়া। এখন ঘনমাত্রা নির্ণয় করা এখানে কিন্তু একটুখানি জটিলতা তৈরি করে দিচ্ছে। আসলে জটিলতা না, যারা এই জিনিসগুলো যারা আগে থেকে যারা বুঝে ফেলছো, যারা বুঝতে পেরেছিল তাদের জন্য জটিলতা না। বাস আমি কি করবো, যেহেতু আমার ঘনমাত্রা নির্ণয় করতে হবে, আমরা তো পিএইচ পিওএইচ এর কথা আমরা ভুলে যাবো। ভুলে গিয়ে প্রথমে কি করব, এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রাটাই আগে আমরা নির্ণয় করে নেব। এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা আগে আমরা নির্ণয় করে নেব। নির্ণয় করে দিয়ে তারপরে আমরা ক্যালকুলেশন দেওয়া যে সেটা কি পিএইচ নির্ণয় করতে বলছে না পিওএইচ নির্ণয় করতে বলছে। তাহলে এই এখানে অংশ হচ্ছে দুইটা, প্রবলেম হচ্ছে দুইটা, কাজ হচ্ছে দুইটা। প্রথম কাজ হচ্ছে, যেহেতু অম্লের ক্ষারের ঘনমাত্রাটা পরিষ্কার করে সরাসরি বলে দেওয়া নেই, এই জন্য আমাদের আগে এটা ঠিক করে নিতে হবে। তো তার জন্য তো আমাদের খুব সহজ একটা ফর্মুলা জানাই আছে, তোমার তো জানো যে এস সমান ঘনমাত্রা মানে এস সমান কি ডাব্লিউ ইন্টু 1000 আর এম ইন্টু ভি আণবিক ভর, এভাবে নির্ণয় করা যায়। আবার এখানে যেটা ব্যবহার করেছে, একদম শর্টকাট একটা মেথড ব্যবহার করেছে, সেটা হলো কি, সেটা লিখছে এখানে দ্রবণের শতকরা পরিমাণ ইন্টু 10 বাই আণবিক ভর। তো যাক, এটা দরকার নেই, তোমরা যেভাবে শিখেছো সেটাই তোমরা করো, যে 1000 ইন্টু ডাব্লিউ আর এম ইন্টু ভি। 1000 ইন্টু ডাব্লিউ মানে এই যেখান থেকে ডাব্লিউটা আমরা পেয়ে যাবো। ডাব্লিউটা কত? এখানে ডাব্লিউ 2.5% মানে কি, তার মানে যেহেতু একটা সলিউশনের কথা আমরা বলছি, তার মানে 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে কত 100 ml এর মধ্যে। তার মানে এখানে এই ইনফরমেশনের মধ্যে ডাব্লিউটাও আছে, ভিটাও আছে। তাহলে আমাদের লাগবে কি, তার মানে ডাব্লিউ আমরা পেয়ে গেলাম, ভিটা আমরা পেয়ে গেলাম, শুধু আমার এমটা দরকার। তো এমটা হচ্ছে আণবিক ভর বা মোলার ভর, যেহেতু বস্তুর কথা বলে দিচ্ছে, তাহলে এটার ভর এটাও আমরা নির্ণয় করতে পারি। এমটা হচ্ছে 40। তাহলে এইভাবে আমরা ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে আমরা ওই ফর্মুলা বসিয়ে দিলাম যে এস সমান 1000 ইন্টু ডাব্লিউ বাই কত যে এম ইন্টু ভি। এম এর মান হচ্ছে 40, ভির মান হচ্ছে হলো তোমার 100, আর এখানে ডাব্লিউর মান হচ্ছে 2.5। এটা যদি ক্যালকুলেশন করি, দেখো যে দেখবে যে আমাদের এই মানটা ওই 0.625 মোল পার লিটার এটাই চলে আসবে। তো এখন তুমি হিসাবটা এখানে যেভাবে করা আছে সেভাবেই করো, অথবা তুমি তোমার যেভাবে শেখা আছে তুমি যেভাবেই করো না কেন, মানটা এইভাবেই চলে আসবে, এইরকম মানই চলে আসবে। তাহলে এখন এই যে আমাদের প্রথম কাজটা আমাদের হয়ে গেল, যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রাটা নির্ণয় করে ফেললাম। এইবার যেহেতু সোডিয়াম যেটা একটা ক্ষার, আমরা এই ইনফরমেশন থেকে আমরা আগে পিওএইচটি আমরা বের করবো। পিএইচ এর কথা আমরা এখানে আনবো না। প্রথমে আমরা আগে যেহেতু ক্ষারীয় দ্রবণকে আমরা অ্যানালাইসিস করে যদি আমরা আয়নায়ন করতে দিই, তাহলে আমরা ওএইচ পাবো আর হচ্ছে সোডিয়াম আয়ন পাবো। তো আমাদের দরকার হচ্ছে যেহেতু ওএইচ পাচ্ছি, তাহলে এই দ্রবণটা হচ্ছে ক্ষার এবং এটা হচ্ছে শক্তিশালী ক্ষার।
অর্থাৎ কিছু তোমাদের ক্ষার এবং কিছু অম্লের কথা তোমার জানতে হবে, যে যারা শক্তিশালী, যারা দুর্বল। এটা কিন্তু এরকম না যে স্যার আমি গাণিতিকভাবে হিসাব করি যে তোমাদের অম্লের ঘনমাত্রা, অম্লের শক্তি কিভাবে নির্ণয় করতে হয়, ক্ষারের শক্তি, না, এভাবে তোমাকে হিসাব করার প্রয়োজন হবে না। তোমাকে কিছু অম্লের কথা জানতে, যে আগে তো তোমাকে মানে তোমার রেডিমেড জেনে নিতে হবে, কিছু ক্ষারের কথা রেডিমেড জেনে নিতে হবে, যাদের কথা বললি তুমি যেন বলতে পারো যে হ্যাঁ এটা হচ্ছে শক্তিশালী, এটা হচ্ছে দুর্বল। তাহলে যেহেতু এটা আমরা যেমন আজকে তিনটা অম্লক্ষার তিনটা কথা জানলাম। প্রথমে জানলাম কি সালফুরিক অ্যাসিড, তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে সালফুরিক অ্যাসিড, তারপর আমরা ক্ষারের কথা একটা জানলাম, সেটা ছিল এই তিনটাই হচ্ছে হলো এরা সবাই শক্তিশালী। ওরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড আর হচ্ছে শক্তিশালী ক্ষার। তো এরকম আরো কিছু শক্তিশালী ক্ষার আছে যেগুলো তোমার আস্তে আস্তে তোমরা জানবে। তাহলে এইখান থেকে আমি আয়ন করলে, আয়নাইজেশন বিক্রিয়া করালে তাহলে একটা হাইড্রোক্সিল আয়ন পাবো, একটা সোডিয়াম আয়ন পাবো। আর আমরা তো বলছি যে শক্তিশালী অম্ল বা ক্ষারের ক্ষেত্রে তার যে ঘনমাত্রা দেওয়া থাকে সেই ঘনমাত্রাটাই হচ্ছে হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা এখান থেকে ঘনমাত্রা নির্ণয় করলাম 0.625, আর এখান থেকে যেহেতু আমরা ওএইচ আয়নটা পাবো, তাহলে ওএইচ এর ঘনমাত্রা হবে 0.625। দেখো এখানে লিখছে, দেখো এখানে বলেও দিছে একটা তীব্র ক্ষার। সুতরাং এই দ্রবণের এই ক্ষারের ঘনমাত্রা মানে হচ্ছে হাতে এখান থেকে যে হাইড্রোক্সিল আয়ন আমরা পাই, সেই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তার মানে এটা। তাহলে আমরা ক্ষারের ওএইচ এর ঘনমাত্রাটা আমরা ঠিক করে নিলাম। এবার আমরা লিখবো যে পিএইচ এর সংবাদে কি, আমরা তো আগেই বলেছি যে পিওএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ এর ঋণাত্মক লগারিদম। তাহলে বাস আমরা লিখলাম। এখন ওএইচ এর ঘনমাত্রা আমরা ঠিক করে ফেলছি, আমরা ক্যালকুলেটর গাণিতিকভাবে মান বসিয়ে ক্যালকুলেশন করলাম, আমরা এই মানটা পেলাম, অর্থাৎ 0.20.2041। এতদূর না নিলেও হয়, 0.2 পর্যন্ত নিতে পারলেও হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা পিওএইচ এর মানটা আমরা ঠিক করে ফেললাম কত, 0.20, তারপর 41। এখন আমরা তো আগে বলছিলাম যে আমরা তো পিএইচ সংক্রান্ত আমরা তিনটা ফর্মুলার কথা আমরা শিখেছি। একটা হলো পিএইচ সমান কত লেখা যায় কত, আর একটা পিওএইচ সমান কত লেখা সেটা আমরা বলেছি, তারপর পিএইচ প্লাস পিওএইচ সমান কত লেখা সেটা আমরা বলেছি। এখানে আমরা তৃতীয় ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো, যেহেতু আমাদের মেইন টার্গেট হচ্ছে পিএইচ নির্ণয় করা। এই জন্য আমরা এখানে আমরা সেই তৃতীয় ফর্মুলাটাকে ইউজ করব। যে আমরা জানি এখানে একবারে লিখেছে যে পিএইচ সমান হচ্ছে 14 মাইনাস পিওএইচ, তার মানে পিওএইচটাকে যদি তুমি বাম পাশে নিয়ে আসো, তার মানে কি হবে, পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14। সুতরাং পিএইচ সমান 14 মাইনাস পি অফ ওএইচ, পিওএইচ। এখন আমাদের পিওএইচ এর মানটা বের করা হয়ে গেছে, এই মানটা আমি শুধু এখানে বসিয়ে দেবো, যেটা হবে সেটাই হয়ে গেল পিএইচ এর মান। তো এইভাবে তোমরা সাধারণভাবে এটা খুব, এই যে অঙ্কগুলো আজকে তোমাদেরকে দেখালাম একেবারেই মানে পিএইচ বা পিওএইচ নির্ণয়ের ক্ষেত্রে খুবই একদম মানে সহজ কিছু প্রবলেম। এরপরে কিছু প্রবলেম আছে যেগুলো আমরা পরে হিসাব করবো, সে হচ্ছে দুর্বল অম্ল ক্ষারের ক্ষেত্রে, সেখানে একটু ঝামেলা হয়। সেখানে তোমাকে ফর্মুলা আয়নায়ন বিক্রিয়াটা তোমাকে একটু চিন্তা ভাবনা করে লিখতে হয়, সেখানে কতটুকু আয়নিত হবে, কিভাবে আয়নিত হবে, কিভাবে ধরবো, সেই ক্যালকুলেশনটা একটু ভিন্ন প্রকৃতির এবং এর সাথে একটু জটিলতা ওর মধ্যে রয়ে গেছে। তো যাই হোক, এই ছিল তোমার আজকে আলোচনা, যে আমরা আমাদের আণবিক গুণফল থেকে আমরা পিএইচ এর স্কেল কিভাবে তৈরি করলাম সেটা একটা বিষয়। আর পিএইচ এরকম তো হতে পারে যে তুমি পানির আয়নিক গুণফল থেকে দেখাও যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14 হয়, এটা তুমি প্রমাণ করো, ব্যাস, কোনো সমস্যা নেই। আমরা এই আলোচনা যেভাবে আমরা শুরু করেছিলাম সেইভাবে শুরু করে আমরা ঠিক এই কেডব্লিউ সমান এই পর্যন্ত আগে আমরা চলে আসবো। যদি প্রশ্ন এরকম হয় যে পানির আয়নিক গুণনফল থেকে তোমার পিওএইচ প্লাস পিএইচ প্লাস পিওএইচ এর মান সমান 14, এটা প্রমাণ করো। অথবা যদি বলে যে পিএইচ প্লাস পিওএইচ সমান হলো 14, তুমি প্রমাণ করো, ব্যাখ্যা করো যে পিএইচ প্লাস পিওএইচ এর মানটা কিভাবে 14 হয় তুমি ব্যাখ্যা করো। তাহলে আমরা এই যে যেভাবে আলোচনা আমরা পিএইচ স্কেল তৈরি করলাম, যেভাবে আলোচনা শুরু করেছি, ঠিক সেইভাবে আলোচনা করতে করতে এইখানে চলে আসবো। তারপরে এই বক্তব্যটা দেবো যে হ্যাঁ আসলে কেডব্লিউ মানটা আসলে একটা নির্দিষ্ট তাপমাত্রা, সেটা নির্দিষ্ট হিসেবে 10⁻14। তখন আমরা কেডব্লিউ মানটা আমরা 10⁻14 বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে এইটুকুর মধ্যে আমরা ক্যালকুলেশন করবো। কিভাবে ক্যালকুলেশন করবো, ঠিক মানে এই সমীকরণ যে হাইড্রোজেন আয়ন ইন্টু হাইড্রোক্সিল আয়ন, দুইজনের ঘনমাত্রা গুণফল হচ্ছে 10⁻14। এই দুইজনের উভয় পাশে আমরা মাইনাস লগ নেবো, লগ দিয়ে আমরা হিসাব করলে আমরা সেই মানটা আমরা পেয়ে যাবো। তো যে টাইম প্রায় শেষ হয়ে গেছে, আমার কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে। তো আজকে আলোচনা এই পর্যন্ত। নেক্সট আমরা বাফার দ্রবণে আমরা কথা বলবো। পরে কি কেউ আসছো? যদি রোল না দিয়ে থাকো আমাকে রোলটা দিয়ে দাও, আমি এন্ট্রি করে নিই। আমি বলছি 36